আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দ্বিতীয় বর্ষে অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও আমন্ত্রণ। গাজীপুর মেট্রোপলিটন কলেজ, প্রভাষক মোসাম্মদ লিপি আক্তার, শ্রেণী দ্বাদশ, ব্যবসায় শিক্ষা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, অধ্যায় তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। আজকে হচ্ছে তোমাদের যে প্রশ্নটা পড়াবো সেটা হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। বাকি অংশটা আজকে হচ্ছে তোমাদের পড়ানো হবে। প্রশ্নটা পড়ানোর আগে একটু কথা বলে নেই। তোমরা সবাই তোমাদের যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে সেটার প্রশ্ন তোমরা পেয়ে গেছো। আর অ্যাসাইনমেন্টের প্রশ্ন মার্কের উপর ভিত্তি করে তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবা। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এমসিকিউ পরীক্ষা। সেই এমসিকিউ পরীক্ষার জন্য তোমাদের এই তিনটা অধ্যায়, প্রথম যে তিনটা অধ্যায় এই দ্বিতীয় পত্রের এই প্রথম তিনটা অধ্যায় থেকে তোমাদের যেমন অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেওয়া হয়েছে ঠিক তেমনই তোমাদের এমসিকিউ থাকবে। ঠিক আছে? তাহলে প্রথম তিনটা অধ্যায় তোমরা সবাই জানো, ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার নীতি, আরেকটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এই তিনটা অধ্যায় থেকে তোমাদের 25 মার্কের এমসিকিউ থাকবে। ঠিক আছে? তাহলে আজকে প্রশ্ন পরিকল্পনার প্রকারভেদ বা শ্রেণীবিভাগ, এটার যে বাকি অংশ সেটা আজকে পড়াবো। গত ক্লাসে হচ্ছে প্রকৃতি ভিত্তিক শ্রেণীবিভাগ এটা পড়ানো হয়েছিল, এটার যে সাব পয়েন্টগুলো আছে সেগুলো পড়ানো হয়েছিল। আজকে হচ্ছে এটাকে যে আবার 3 ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা ভাগ তোমাদের পড়ানো হয়েছিল শুধুমাত্র লক্ষ্য, এটার সাব পয়েন্টগুলো। আজকে হচ্ছে পড়াবো প্রকৃতি ভিত্তিক শ্রেণীবিভাগ, এটার যে দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা হচ্ছে যেই পরিকল্পনা একটিমাত্র কাজের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য একবারই ব্যবহার করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলা হয়। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। একার্থক মানে হচ্ছে একবার। এই একটা কথা মনে রাখলে তোমরা কি করতে পারবা, পরীক্ষায় লিখতে পারবা। ঠিক আছে? তাহলে যেহেতু পরিকল্পনার প্রশ্ন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে পরিকল্পনা একটিমাত্র কাজের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং যেটা কি একবারই ব্যবহার করা হয় বা করা যায় তাকে একার্থক পরিকল্পনা বলা হয়। ব্যবসায়ের প্রকৃতি অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ে বা কার্য সম্পাদনের জন্য এই পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। কাজের প্রকৃতি বা ধরন অনুযায়ী কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কোনো কার্য সম্পাদনের জন্য কি এই একার্থক পরিকল্পনাটা প্রণয়ন করা হয়ে থাকে। নির্দিষ্ট সময় শেষে বা কার্য সম্পাদনের পর পরিকল্পনার পরিসমাপ্তি ঘটবে। একটা নির্দিষ্ট সময় যখন শেষ হবে অথবা সেই কাজটা যখন কি হবে শেষ হবে, সেই কাজটা শেষ হওয়ার সাথে সাথে সেই পরিকল্পনা কি হবে, সমাপ্তি হয়ে যাবে। এটি হচ্ছে একার্থক পরিকল্পনা। এই একার্থক পরিকল্পনা এটাকে আবার 4টা ভাগে ভাগ করা যায়: প্রধান কর্মসূচি, বিশেষ কর্মসূচি, প্রকল্প আর হচ্ছে বিশদ পরিকল্পনা। তাহলে প্রধান কর্মসূচিটা কি? প্রধান কর্মসূচি হচ্ছে লক্ষ্য অর্জনে। আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি থাকে, লক্ষ্য থাকে। সেই লক্ষ্য অর্জনে গৃহীত মুখ্য কার্য সম্পাদনের জন্য যেই পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে প্রধান কর্মসূচি বলা হয়। এই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য মুখ্য বা প্রধান বা মৌলিক যে কার্য সম্পাদন করতে হয় সেটা সম্পাদনের জন্য
যেই পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলা হয় প্রধান কর্মসূচি। যেহেতু প্রধান, তার মানে কি প্রধান কাজটাই করতে হবে, মুখ্য কাজটাই করতে হবে, মূল কাজটা করতে হবে। এক কথায় লক্ষ্য অর্জনের জন্য মূল যে কাজ, প্রধান যে কাজ, মুখ্য যে কাজ, সেটা সম্পাদনের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হবে সেটাকে প্রধান কর্মসূচি বলা হয়ে থাকে। প্রধান কর্মসূচিতে পরিকল্পনার প্রতিটি পদক্ষেপ, কোনো কাজ কে, কখন, কোথায় এবং কিভাবে সম্পাদন করবে তা বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়ে থাকে। এই প্রধান কর্মসূচিতে যখন কি করা হয়, পরিকল্পনার কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই কাজটা সে কখন, কিভাবে, কোথায়, কার দ্বারা সম্পাদন করবে তা কি করা হয়, বিস্তারিতভাবে সেই বিষয়টা সেখানে নির্ধারণ করা হয়ে থাকে। এটি হচ্ছে কি প্রধান কর্মসূচি। ঠিক আছে, তারপরে হচ্ছে বিশেষ কর্মসূচি। বিশেষ কর্মসূচি হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিশেষ বিশেষ কাজ বা সমস্যা সমাধানের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বিশেষ কর্মসূচি বলা হয়। আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। বিশেষ কর্মসূচি মানে হচ্ছে বিশেষ বিশেষ কাজ বা বিশেষ কোনো সমস্যা সমাধানের জন্য যেই পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বিশেষ কর্মসূচি বলা হয়। সেটা অবশ্যই কি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য। সেজন্য তোমাদের প্রথম লিখতে হবে যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিশেষ বিশেষ কাজ বা বিশেষ কোনো সমস্যা সমাধানের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বিশেষ কর্মসূচি বলা হয়ে থাকে। বিশেষ পরিস্থিতি পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ সমস্যা দেখা দিলে, যে কোনো পরিস্থিতি পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ সমস্যা দেখা দিলে এরূপ কর্মসূচির মাধ্যমে সেই সব সমস্যা দূর করে লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা চালানো হয়। এই হচ্ছে কি বিশেষ কর্মসূচি। তারপর হচ্ছে প্রকল্প। প্রকল্প হচ্ছে প্রধান কর্মসূচি। এর আওতায় কোনো বিশেষ পদক্ষেপের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে প্রকল্প বলা হয়। প্রধান যে কর্মসূচি, এখানে যে প্রথম যে পয়েন্টটা প্রধান কর্মসূচি, সেই প্রধান কর্মসূচির এটার আওতায় কোনো বিশেষ পদক্ষেপের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হবে সেটাকে বলা হয় প্রকল্প। প্রকল্পকে প্রধান কর্মসূচির অংশ বিশেষ হিসাবে গণ্য করা হয়ে থাকে। প্রকল্প এটাকে প্রধান কর্মসূচির কি বলা হয়, বিশেষ অংশ হিসাবে গণ্য করা হয়ে থাকে। প্রধান কর্মসূচির প্রতিটি পদক্ষেপের জন্য এক একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হলে প্রত্যেকটিকে প্রকল্প হিসাবে গণ্য করা হয়। প্রধান কর্মসূচির প্রতিটি পদক্ষেপের জন্য এক একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হলে প্রত্যেকটিকে এক একটি কী বলা হয়, প্রকল্প হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে প্রকল্প। তারপর হচ্ছে যেই পয়েন্ট সেটা হচ্ছে বিশদ পরিকল্পনা। বিশদ পরিকল্পনা হচ্ছে প্রধান কর্মসূচি বাস্তবায়নের জন্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরিকল্পনা গ্রহণ করতে হয়। বিশদ পরিকল্পনা হচ্ছে প্রধান যে কর্মসূচি আছে সেটা বাস্তবায়নের জন্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কী করতে হয়, পরিকল্পনা গ্রহণ করতে হয়। সেগুলোকে বিশদ পরিকল্পনা বলা হয়। এইরূপ পরিকল্পনায় প্রতিটি পদক্ষেপের বিশদ ব্যাখ্যা প্রদান করা হয়। এরূপ পরিকল্পনা প্রত্যেকটা পদক্ষেপে তারা কি করে, বিশদ বা বিস্তারিত কি করে, তারা ব্যাখ্যা প্রদান করা হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপের জন্য গৃহীত বিস্তারিত পরিকল্পনাকে বিশদ পরিকল্পনা বলা হয়ে থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র যে পদক্ষেপ সেটার জন্য গৃহীত বিস্তারিত পরিকল্পনাকে বিশদ পরিকল্পনা বলা হয়ে থাকে।
ঠিক আছে। তারপরে হচ্ছে স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য যেই পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়ে থাকে। দীর্ঘ সময়ের জন্য যেই পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়ে থাকে, অথবা যেই পরিকল্পনা প্রতিষ্ঠানে স্থায়ীভাবে গ্রহণ করা হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়ে থাকে। ঠিক আছে। স্থায়ী পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনা একবার গ্রহণ করার পর কোনো ধরনের পরিবর্তন ছাড়া। তাহলে যেই পরিকল্পনা একবার গ্রহণ করার পরে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই সেটা কি বারবার ব্যবহার করা যায় এবং দীর্ঘ সময়ের জন্য কি ব্যবহার করা যায় সেটাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়ে থাকে। যেই পরিকল্পনা দীর্ঘ সময়ের জন্য এবং একবার পরিকল্পনা গ্রহণ করার পরে কোনো ধরনের পরিবর্তন ছাড়া সেটা বারবার ব্যবহার করা যায় সেটাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়। প্রয়োজনে তোমরা লিখে রাখবা, ঠিক আছে, এইভাবে বইয়ের মধ্যে নাই। স্থায়ী পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করা হয় অথবা দীর্ঘ সময়ের জন্য একবারই গ্রহণ করা হয়, গ্রহণ করার পরে সেটা কোনো ধরনের পরিবর্তন ছাড়া বারবার ব্যবহার করা যায় সেটাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়ে থাকে। সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো বহু গবেষণার পর যেই পরিকল্পনা গ্রহণ করে এবং তা দীর্ঘকাল ধরে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ব্যবহার করা হয় তাই স্থায়ী পরিকল্পনা হিসাবে গণ্য করা হয়ে থাকে। স্থায়ী পরিকল্পনা এটাকে আবার কি চার ভাগে ভাগ করা হয়েছে: নীতি, প্রক্রিয়া, পদ্ধতি আর হচ্ছে কৌশল। তাহলে প্রথম হচ্ছে নীতি। নীতি বলতে আমরা কি বুঝি? নীতি হলো প্রতিষ্ঠানের দিক নির্দেশনা, প্রতিষ্ঠানের কাজের নিয়ম বা দিক নির্দেশনাকে নীতি বলা হয়ে থাকে। ঠিক আছে। তাহলে প্রতিষ্ঠানের কাজের যে সুনির্দিষ্ট নিয়ম বা কাজ করার জন্য যে দিক নির্দেশনা অনুসরণ করা হয় সেটি হচ্ছে নীতি। আরেকটা হচ্ছে সংজ্ঞা তোমাদের আমি মুখস্থ করাইছিলাম, এটাও তোমরা সাথে লিখবা। প্রতিষ্ঠানে প্রচলিত, সবার কাছে গ্রহণযোগ্য ও অবশ্যই পালনীয় দিক নির্দেশনাকে নীতি বলা হয়। প্রতিষ্ঠানে প্রচলিত, সবার কাছে গ্রহণযোগ্য ও অবশ্যই পালনীয় দিক নির্দেশনাকে নীতি বলা হয়। তারপরে হচ্ছে 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে প্রক্রিয়া। প্রক্রিয়া হচ্ছে এক ধরনের পরিকল্পনা যা হচ্ছে ভবিষ্যৎ কার্যাবলী সম্পাদন করে। প্রক্রিয়া হলো একটি নির্দিষ্ট কার্যাবলীর ধারাবাহিক কার্যাবলী বা কাজ। অথবা লক্ষ্য অর্জনের পথে গৃহীত ধারাবাহিক কার্যাবলীকে প্রক্রিয়া বলা হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে গৃহীত ধারাবাহিক কার্যাবলীকে প্রক্রিয়া বলা হয়। লক্ষ্য অর্জনে যেসব পদ্ধতি অবলম্বন করা হয় সেগুলোর প্রত্যেকটি সম্পাদনে ধারাবাহিক পদ্ধতিকে প্রক্রিয়া বলা হয়ে থাকে। লক্ষ্য অর্জনে যে সকল পদ্ধতি অবলম্বন করা হয় সেগুলোর প্রত্যেকটি কাজ সম্পাদনে ধারাবাহিক যে পদ্ধতি সেটাকে প্রক্রিয়া বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে পদ্ধতি। পদ্ধতি হচ্ছে প্রক্রিয়াধীন কার্যাবলী সম্পাদনের জন্য যেই পরিকল্পনা গৃহীত হয় তাকে পদ্ধতি বলা হয়ে থাকে।
প্রক্রিয়াধীন যে কার্যাবলী আছে সেটা সম্পাদনের জন্য যে পরিকল্পনা গৃহীত হয় সেটাকে বলা হয় পদ্ধতি। প্রত্যেকটি কাজ সম্পাদনে নিয়ম বা নির্দেশনাকে পদ্ধতি বলা হয়ে থাকে। তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে কৌশল। আমরা জানি প্রতিযোগিতা মোকাবেলার জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কৌশল বলা হয়। প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বলা হয় কৌশল। ইংরেজি স্ট্র্যাটেজি শব্দটি, কৌশল আমরা জানি কৌশলের ইংরেজি হচ্ছে স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি শব্দটি গ্রিক স্ট্র্যাটেজিয়া STRATEGIA স্ট্র্যাটেজিয়া হতে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি শব্দটি গ্রিক শব্দ স্ট্র্যাটেজিয়া থেকে আসছে, যার অর্থ হচ্ছে আর্মির জেনারেল হওয়ার কথা বা ভীষণ। আচ্ছা, এটা তোমাদের দরকার নাই। স্ট্র্যাটেজি বাংলা রণনীতি বা রণকৌশল, রণচাতুর্য প্রভৃতি অর্থে সেটা ব্যবহৃত হয়ে থাকে। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে এটা বাংলায় রণনীতি বা রণকৌশল বা রণচাতুর্য প্রভৃতি অর্থে সেটা কি করা হয়, ব্যবহার করা হয়ে থাকে। প্রাচীনকালে এই স্ট্র্যাটেজি বিষয়টি সেনাবাহিনীতে তথা যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এটি বর্তমানে ব্যবসার ক্ষেত্রে বেশ প্রচলিত। এই স্ট্র্যাটেজি বা কৌশলটা সর্বপ্রথম বা প্রাচীন সময়ে সেটা কোথায় ব্যবহার করা হতো, সেটা হচ্ছে সেনাবাহিনীতে ব্যবহার করা হতো। কিন্তু পরবর্তীতে কি দেখা গেছে কি এটা বর্তমানে এটা ব্যবসার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়ে আসছে। রণনৈতিক পরিকল্পনার মাধ্যমে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান প্রতিযোগী প্রতিষ্ঠানের কর্মকাণ্ড মোকাবেলা করে দীর্ঘকাল টিকে থাকে এবং নিজেদের উন্নয়ন ঘটায়। তারপর হচ্ছে সময়ভিত্তিক শ্রেণীবিভাগ। এটা সহজ, 3 ভাগে ভাগ করা হয়েছে: স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা আর হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনা স্বল্প সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বলা হয় স্বল্পমেয়াদী পরিকল্পনা। স্বল্প সময়টা হচ্ছে 0 থেকে 1 বছর সর্বোচ্চ। তাহলে সেক্ষেত্রে বলতে হবে যেই পরিকল্পনা সর্বোচ্চ 1 বছর সময়ের জন্য গ্রহণ করা হয় তাকে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলা হয়। সেটা সাপ্তাহিক, মাসিক, ষান্মাসিক, বার্ষিক প্রভৃতি হতে পারে। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি আসে সাপ্তাহিক পরিকল্পনা, এটা কোন ধরনের পরিকল্পনা? স্বল্পমেয়াদী। মাসিক হইল স্বল্পমেয়াদী, ষান্মাসিক হইল স্বল্পমেয়াদী, বার্ষিক হলে সেটা স্বল্পমেয়াদী পরিকল্পনা। তাহলে সর্বোচ্চ 1 বছরের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বলা হয় স্বল্পমেয়াদী পরিকল্পনা। আর 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর সময়ের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় সেটাকে বলা হয় মধ্যমেয়াদী পরিকল্পনা। 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর সময়ের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলা হয় মধ্যমেয়াদী পরিকল্পনা। যেমন দ্বিবার্ষিক, ত্রিবার্ষিক, পঞ্চবার্ষিকী। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর, 15 বছর, 20 বছর, ঠিক আছে, 5 বছরের তদূর্ধ্ব বা 5 বছরের বেশি সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সপ্তবার্ষিকী, 10 বার্ষিকী এগুলোকে বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ঠিক আছে, তারপরে লাস্ট হচ্ছে সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কার্যভিত্তিক পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনা হচ্ছে প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি অনুযায়ী যেই পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বলা হয় কার্যভিত্তিক পরিকল্পনা। প্রতিষ্ঠানের কাজের প্রকৃতি অনুযায়ী যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, যেমন কি ক্রয় পরিকল্পনা, বিক্রয় পরিকল্পনা, উৎপাদন, বিপণন, আর্থিক এক্সেট্রা ইত্যাদি। 2 নম্বর হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। বৃহদায়তন প্রতিষ্ঠানে বিদ্যমান
বিভিন্ন বিভাগের জন্য বা একটা বৃহদায়তন প্রতিষ্ঠানের বিপণনের ক্ষেত্রে একটি অঞ্চলকে কয়েকটি বিভাগে বিভক্ত করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বিভাগীয় পরিকল্পনা বলা হয়। যেমন প্রশাসনিক, কর্মী, ঢাকা বিভাগীয় পরিকল্পনা ইত্যাদি। তাহলে বৃহদায়তন প্রতিষ্ঠানের বিদ্যমান বিভিন্ন বিভাগের জন্য বা বৃহদায়তন প্রতিষ্ঠানের বিপণনের ক্ষেত্রে এক একটি অঞ্চলকে কয়েকটি বিভাগে যখন বিভক্ত করে কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয় তখন তাকে বলা হয় বিভাগীয় পরিকল্পনা। তারপর হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। যে সব প্রতিষ্ঠানের কার্যাবলী বিভিন্ন অঞ্চলে বিভক্ত সেই সব প্রতিষ্ঠানের আঞ্চলিক পরিকল্পনা বলা হয়ে থাকে। যেমন কি এশিয়া অঞ্চল, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল, ইউরোপ অঞ্চল ইত্যাদি। তাহলে যেসব প্রতিষ্ঠানের কার্যাবলী বিভিন্ন অঞ্চলে বিভক্ত বা বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটাকে বলা হয় আঞ্চলিক পরিকল্পনা। লাস্ট হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, অঞ্চল, ইউনিট প্রভৃতি সব কিছু নিয়ে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে সামগ্রিক পরিকল্পনা বলা হয়ে থাকে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, অঞ্চল, ইউনিট প্রভৃতি সব কিছু নিয়ে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে সামগ্রিক পরিকল্পনা বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের কি পরিকল্পনার প্রকারভেদ অথবা শ্রেণীবিভাগ। অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই অধ্যায়ের জন্য, এমসিকিউ প্লাস সৃজনশীলের জন্য। এই প্রশ্নটার প্রত্যেকটা পয়েন্ট তোমরা বিস্তারিত পড়বা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।